অহনা আদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করেই বসে। সদ্য সিজার করা হয়েছে, দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে পেরেশান হয়ে ওঠে। আদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলল, কয় বছরের জন্য যে আমার কোলে তুলে দিল আল্লাহই জানে। ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে। এই যে আদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা, যাকে এই মুহূর্তে টপাটপ চুমো খাচ্ছে, এটা দেখে তার হিংসে হচ্ছে। মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে। অসহায় অ্যানি বসে পড়ে আদ্রিতার পায়ের কাছে, কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে। অপেক্ষা করে কখনই বাচ্চাটা নামবে তার মালিকের কোল থেকে। আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে। একটু আগে যে আদ্রিতা মস্ত বড় একখানা কথা বলেছে, বেমালুম ভুলেই গিয়েছেন বোধহয় তিনি। কোনো জবাব দিল না, প্রতিক্রিয়াও করল না। কেন? কেন? আবরার শান্তনয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানে। সিয়াম একবার আদ্রিতাকে দেখছে, তো আবার আবরারকে দেখছে। তারপর কিছু একটা চিন্তা করে একগাল হাসে। বা হাতে চুলগুলো পেছনে ঠেলে টি শার্টখানা টেনে টুনি ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারাখানা একবার দেখে নেয়। আদ্রিতা, তোমার জন্য একটা ছেলে দেখেছি। বলতে বলতে এগিয়ে যায়, একদম আদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে। অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলল, তোকে কে দায়িত্ব দিয়েছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার? আহ অহনা, তুই সারা জীবন বলদি থেকে যাবি। আমিও বাংলাদেশি, আদ্রিতাও বাংলাদেশি, তো আমার একটা দায়িত্ব আছে না? আদ্রিতা বলো তো, দায়িত্ব আছে না? আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে, তার আগে আতিয়া বেগম বলে উঠল, আমি কখনো আদ্রিতার বিয়ে দিব না। সিয়ামের হাসি মুখটা চুপসে যায়, সেই সাথে আদ্রিতারও। তাকে বিয়ে দেওয়া হবে না? মানে সারা জীবন সিঙ্গিলই কাটাতে হবে? গভীর রাতে বরের সাথে রোমান্স করা হবে না? চুমু খাওয়া হবে না? বাচ্চার মা হওয়া হবে না? বরের কোলে ওঠা হবে না? এটা কি মানা যায়? আদ্রিতা মানতে পারবে? কখনোই না। রোমান্স করার জন্য হলেও বিয়ে করতেই হবে। আসমকা আদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পড়ল, চিল্লিয়ে বলল, মা, আমার বিয়ে করতেই হবে। একটা জীবন জামাইয়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি। চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানে। আবরার সোল শক্ত করে ফেলে, ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিতে। বেয়াদব একটা। আতিয়ার অহনা হেসে ফেলে। সিয়াম আফসোসের সুরেই বলল, তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লজ্জা পায় আদ্রিতা, এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ, ছি আদ্রিতা, ছি। তুই তো দেখছি সত্যি সত্যি চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রের চটাও নেই তোর মধ্যে। কাছাকাছি হয়ে বসে পড়ে। আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলল, আমার দুটো সন্তান, তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছরের পর বছর চলে গিয়েছে, তারা কখনোই আমার খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি। বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল আমি বুড়ো বয়সে প্রেগনেন্ট হয়েছি। আমার ছেলে মেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারোই হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন আদ্রিতা। এই মেয়েটিকে বুকে জড়িয়েই আমি বেঁচে আছি। আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই আমি পাশে পাই। তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব। আমি একাকিত্বে মরেই যাব। বলতে বলতে আখিতে অশ্রু জমে আতিয়া বেগমের। আবেগে বেসে যায় আদ্রিতাও, তারও কান্না পায়। আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয়, নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে, আদ্রিতারও আতিয়া বেগমকে ছাড়া তার আর কেউ নেই। এই মানুষটি না থাকলে আদ্রিতাও একাকিত্বে মরেই যেত। অহনা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে উঠল, এহ মা, তুমি যদি আরও একটা ছেলে থাকতো, তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম। তারপর সারা জীবন একসাথেই থাকতাম। দারুণ হতো না? আবরার বড় বড় পা ফেলে নিজের কক্ষের পানে অগ্রসর হয়। এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি। আতিয়া বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলল, শুভ জন্মদিন বাবা। তোর বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম। আবরার তাকে পাশ কাটিয়ে চলে যায়। আতিয়া বেগম দপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলের জন্মদিন, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছে। ভেবেছিল আজকের দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে, পায়েস খাবে, কিন্তু তার কিছুই হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত বড় অপরাধী। সিএম হতাশ হয়, অহনাও কেঁদে ফেলে। আদ্রিতা চোয়াল শক্ত করে ফেলে। একরাশ রাগ জন্মায় আবরারের উপর। ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছেড়ে দিতে। সে সকালে কারোরই আর খাওয়া হয় না। আতিয়া বেগম নিজ কক্ষে দরজা আটকে কাঁদছে। অহনা তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেক আপ করাতে। অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে, তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবু এখন হিমেলের কোলে। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাহিরে বের হয়। আজকে প্রথমে বাহিরে বের হলো আদ্রিতা, কাউকে বলে আসেনি। সাথে এনেছে আতিয়া বেগম এর ফোনখানা।
আসিফ আদনান রিপ্লাই করেছিল মেসেজের এবং বলেছে আজকে কল দিবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর, জিন্স টপস শর্টস যে ড্রেসে পরুক তাদের বেশ সুন্দরই লাগে। আদ্রিতা রাস্তার এক কোণা দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তা দুপাশেই রয়েছে ছোট ছোট বাড়ি। বাংলাদেশের ঢাকা শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। অতিরিক্ত যানবাহনও নেই, রিক্সা অটো টোটো টেম্পু ঠেলা গাড়ি কিছুই নেই। শুধু একটু পরপর লাল কালো সাদা রঙের 4 চাকার গাড়ি দেখা যাচ্ছে। খুব বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রয়েস হয়ে ধীরে সুস্থে। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই আদ্রিতার, তবে পা ব্যথা করছে। কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে আসিফ আদনান নামটা ভেসে উঠছে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে। হ্যাঁ, আমি আদ্রিতা। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। হ্যাঁ, চিনতে পেরেই কল করেছি। কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিক শহর মেবি। সেখানে আমার নানু বাড়ি। বছরে একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়, সঠিক জানি না তো। ঠিক আছে, আমি আসছি এই মাসের মধ্যেই। জরিক নদী দেখেছ? আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, কিছুই দেখতে পারিনি। আচ্ছা, আমি এসে ঘুরতে নিয়ে যাব। আদ্রিতের খুশি আর দেখে কে, মনটা নেচে ওঠে পেকুম তুলে। কিছু বলার জন্য হা করে তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3বারই কণ্ঠ শুনল আদ্রিতা। এখানে কি করছো? চমকে পেছনে তাকায় আদ্রিতা। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে। গাড়ির কাঁচ নামানো। সেই কাঁচের মধ্যে দেখা যাচ্ছে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোনখানা পড়ে যায় আদ্রিতার। অ্যানি পরিচিত মুখ দেখে দৌড়ে গাড়ির নিকট চলে যায়। মেয়েও মেয়েও আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয়, কিন্তু পাষাণ আবরার খোলে না ডোর। আদ্রিতা মাথা নিচু করে ফেলে। কোলের মধ্যে পড়ে থাকা ফোনখানা তুলে কানে নেয়। ছোট স্বরে বলল, আমার ভাই এসেছে, রাখছি, পরে কল করব। পরপরে কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ল। আবরারের কপালে ভাঁজ পড়ে। ভাই এসেছে? ভাই? আবরার কি তার ভাই হয়? আদ্রিতা দাঁড়িয়ে পড়ল। দুফা এগিয়ে এসে আনিকে কোলে তুলে নেয় এবং মাথা নিচু করে বলল, ঘুরতে এসেছিলাম, যাচ্ছি বাসায়, বলে হাঁটতে শুরু করে। আবরার গাড়ি থেকে নামে। বড় বড় কদমে আদ্রিতার সামনে এসে দাঁড়ায়। প্রথমেই হাত থেকে ফোনটা টেনে নিয়ে ছুঁড়ে মারে দূর অজানায়। ফোনখানা কোথায় গিয়ে পড়ে তার কোনো হদিস নেই। আদ্রিতা বড় বড় নয়নে তাকায় আবরারের দিকে। এটা আপনি কি করলেন? মায়ের ফোন, এটা ফেললেন কেন? কৈফিয়ত দেওয়ার মতো মানুষ আবরার নয়, তাই কোনো কৈফিয়ত না দিয়ে আদ্রিতার বা হাতখানা মুঠোয় পুরে নেয় এবং টানতে টানতে নিয়ে আসে গাড়ির নিকটে। আদ্রিতা সমান তালে বক বক করতেই থাকে। কি করছেন আপনি? আমাকে জোর করতে হবে না, ভালোভাবে বললেই আমি গাড়িতে বসবো। হাত ছাড়ুন। টানাটানির তো কোনো দরকার নেই। তবে সেই সব কথা শুনে না আবরার। গাড়ির দরজার কাছে এনে আদ্রিতার হাতও ছেড়ে দেয়। পরপরই নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে এবং আদ্রিতাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আশ্চর্য, আদ্রিতার কয়েক সেকেন্ড সময় লেগে যায় কোথায় বসে আছে বুঝতে। পরপরই অনুভব করে তার পিঠের উপর দিয়ে একটা দড়ি চলে গেল। মানে গাড়ির সিট বেল্ট বেঁধে নেয় আবরার আদ্রিতা সহ। এটা কি করছেন? এভাবে কি করে যাব? আমাকে পাশে বসিয়ে দিন, নিচু স্বরে বলে আদ্রিতা। অ্যানি পড়ে আছে পাশের সিটে। সে গাড়িতে উঠতে পেরেই খুশি। আদ্রিতার সাথে কি হচ্ছে সেদিকে তার খেয়াল নেই। আবরার যেন শুনছেই না আদ্রিতার কথা। তবে আদ্রিতা চুপ থাকতে পারছে না। এভাবে বসা যায়? ছিছি। অস্বস্তিতে জেঁকে ধরেছে। লজ্জায় গাল দুটো টকটকে লাল রং ধারণ করেছে। চোখের সামনে আবরারের প্রশস্ত বুক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নাকে ভেসে আসছে জেন্টস পারফিউমের কড়া ঘ্রাণ। গলা শুকিয়ে কাট হয়ে গেছে। ইতিমধ্যেই হাতে পায়ে মৃদু কম্পন অনুভব করছে। আদ্রিতা পুনরায় বলল, ভাইয়া আমাকে। বাকিটুকু শেষ করার আগে আবরার চাপা স্বরে বলে ওঠে, আই এম ইউর হাজব্যান্ড। কী বলছেন এসব? অলক্ষণে কথা নিয়ে মজা করবেন না প্লিজ। বয়ার্তক স্বরে বলে আদ্রিতা। জবাব দেয় না আবরার। তাকায়ও না আদ্রিতার পানে, বরং খুব মনোযোগ সহকারে ড্রাইভ করতে থাকে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আবরারের মুখপানে। খুবই কাছাকাছি রয়েছে মুখখানা। যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায়, ঠিক ততটাই কাছাকাছি। এই মুহূর্তে আদ্রিতা আবিষ্কার করলো লোকটার থুতনিতে কাটা দাগ রয়েছে। দাড়ির জন্য দাগটা দেখা যায় না। আর বা চোখের পাশে একটা ছোট তিল রয়েছে, একদমই ছোট, কাছাকাছি ছাড়া নজরও পড়বে না। তারপর লোকটার বুকের ভিতর হতে ডিপ ডিপ আওয়াজ আসছে। হার্টবিট দ্রুত চলছে বোধ হয়। আদ্রিতা ব্যাপারখানা শিওর হওয়ার জন্য নিজের বা হাতখানা চেপে ধরে আবরারের বুকের বাপাশে মাথাখানা এগিয়ে কান খাড়া করে। না, ঠিকই শুনছে, টিপটিপই করছে।
মেয়ে মানুষ কোলে বসে থাকলে শুধু হার্টবিট নয়, আরও অনেক কিছুই ফাস্ট চলে। ভূমিকম্পের ন্যায় শোনালো আবরারের কথাখানা। সাইক্লোন যেমন হঠাৎ করে এসে কাঁপিয়ে দেয় প্রকৃতি, ঠিক তেমনি আবরারের কথাখানা কাঁপিয়ে দেয় আদ্রিতার সমস্ত সত্তা। অন্যরকম শোনালো লোকটার কণ্ঠ। ডার্ক রোমান্টিক মুভিতে হিরো যখন নায়িকার সাথে রোমান্স করার মতো থাকে, তখন দুই একখানা কথা বলে স্লো বয়ে যায়, ঠিক তেমন শোনালো। লোকটার বউয়ের কপালে শনি রবি সোম সব রয়েছে। দেখা গেল সর্বক্ষণ বউকে কোলে নিয়ে ভুলভাল বার্তা বলে গেল, বা এমনও হতে পারে বদ্ধ কক্ষে 4-5 দিন কাটিয়ে দিল। ও মাই গড! শুকনো ডোক গেলে আদ্রিতা আঁখি পলক বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। অ্যানি পাশের সিটে গায়ে দিয়েছে এবং কুটুর কুটুর নয়নে আবরার আদ্রিতাকে দেখতে লাগে। পলক ফেলছে না চোখের, আবার কিছু বলছেও না, যেন আদ্রিতা এবং আবরারের মুভি করছে আর অ্যানি সেই সিন দেখছে। একটু নড়ে চড়ে উঠে আদ্রিতা আবরারের কাঁধে হাত দিয়ে একটু ভালো করে বসার চেষ্টা করে। তখনই আবরার ফের বলে উঠল, ডোন্ট ডিস্টার্ব। কপালে ভাঁজ পড়ে আদ্রিতার। কখন সে ডিস্টার্ব করলো? উল্টো সেই তো আদ্রিতাকে ডিস্টার্ব করছে। হাতে ভেজা ভেজা কিছু অনুভব করতে আদ্রিতা নজর দেয় আবরারের গলায়। লোকটা ঘেমে গিয়েছে, কিন্তু কেন? ওয়েদার তো ঠান্ডা, শীতের পোশাক পরার মতো ওয়েদার, তাহলে এই হাতি গামছে কেন? আশ্চর্য! হঠাৎ গাড়ি থেমে যায়। আদ্রিতার হুঁশ ফিরে। এতক্ষণে আবরারকে অনুভব করতে করতে এতই ব্যস্ত ছিল যে কখন পথ ফুরিয়ে গিয়েছে খেয়ালই করেনি। আবরার চোখ বন্ধ করে আদ্রিতার কোমরে হাত রাখে, গভীরভাবে শুয়ে দেয় কোমরের ভাঁজ। পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা, নিজের হাতখানা রাখে আবরারের হাতের উপর এবং বল প্রয়োগ করে তাকে চাড়ানোর চেষ্টা করে। রিনটি নিয়ে বলল, আমি নামব। বিরক্ত হলো বোধহয় আবরার। চোখ মুখ কুঁচকে চোখ খুলে আদ্রিতার নিচু মুখের পানে তাকিয়ে গম্ভীর স্বরে ভয়ঙ্কর কিছু অশ্লীল বাক্য আওড়ালো। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে তার। ছি, লোকটা এত অশ্লীল! বিড়বিড় করে বলল, আপনি প্লিজ মুখে ফুল স্টপ মেরে থাকুন, মুখ খুললেই ভূমিকম্প হয়ে যাবে। আবরার বোধহয় শুনতে পেল আদ্রিতার কথা, তাই তো চাপা স্বরে বলে ওঠে, ভূমিকম্প এখনো হয়নি। আসিফ আদনান নামটা একবার শুনলে ভূমিকম্প হবে তোমার ছোট্ট দেহখানায়, সহ্য করতে পারবে না, মরেই যাবে। নিজ বক্তব্য শেষ করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে দেয় আবরার। আদ্রিতা যেন এটারই অপেক্ষায় ছিল। তাড়াহুড়ো করে নেমে পড়ে আবরারের কোল থেকে। কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে চলে যায় মূল ফটকের ভিতরে। দরজার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো শ্বাস টানে। এতক্ষণ যেন আটকেই ছিল শ্বাস। লোকটা ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর নয়, নির্লজ্জ। ছি, এসব কথা বলে? মুখের কোনো ব্রেক নেই, অসভ্য হাতি একটা। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। কলিং বেল সেফে দাঁড়িয়ে থাকে। একবার পিছুগুরু উকিও দিয়ে ফেলেছে ইতিমধ্যে। মনে হচ্ছে এই বুঝি লোকটা পিছনে চলে আসলো আর আবারও কিছু ভুলভাল বাক্য আওড়ালো বা আদ্রিতাকে। না না, ছিছি, লোকটা আর এমন করবে না। অ্যানি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়ালো। সে মাত্রই দৌড়ে এসেছে। মিনিট দুয়েক পরে সিয়াম দরজা খুলে দেয়। আদ্রিতাকে দেখে একগাল হেসে বলল, উফ আদ্রিতা, তুমি হচ্ছ চোখের শান্তি, তোমায় দেখলেই পরাণ জড়িয়ে যায়। আদ্রিতা সিয়ামকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, সিয়াম ভাই, আমি আপনার আপন বোন, ফ্ল্যাট করবেন না। সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায়। হাত তারা কপালে দুটো আঘাত করে উচ্চস্বরে বলল, ইয়া মাবুদ, এই ছিল কি আমার কপালে? হতে চাইলাম বর, বানিয়ে দিল আপন ভাই। এসব আমি কেমনে সইব? আদ্রিতা হেসে ফেলে সিয়ামের কথা শুনে। অলস ভঙ্গিমায় সোফায় এসে বসল। হাতের ইশারায় সিয়ামকেও ডাকে নিজের পাশে বসতে। ভদ্র ছেলে সিয়াম এসে বসে আদ্রিতার পাশে। ভাই, উনি বলল আই এম ইউর হাজব্যান্ড। কেন বলল গো? কাহিনী কি? পাগল হলো নাকি? আরে দূর, ওই শালা পাগল। ছোটোবেলায় তোমাদের বিয়ের কথা হয়েছিল, ও সেটা ধরেই পড়ে আছে। সে ভেবেছে তোমাকে বিয়ে করবে। পাগল ছেলে। কেবল আমারকা হাসি দিয়ে বলে দিল সিয়াম। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস পেলে বলল, পৃথিবীতে এত এত ভালো মানুষ থাকতেও আমার বিয়ের কথা কেন ওই হাতির সাথে হয়েছিল সিয়াম ভাই? সিয়াম সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলল, তুমি চাইলে হাতি ডিলিট করে সিয়ামকে সেভ করতে পারো, অপশান আছে। আদ্রিতা মুখ বাঁকালো। পাগলের থেকে হাতিই ভালো, নয় কি? তুমি আমায় পাগল বললে আদ্রিতা? না তো ভাই, কখন বললাম? আপনি আমার আপন ভাই, পাগল বলতে পারি? সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলবে তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল আহাদ, আমান এবং ইবান। তাদের হাতে রয়েছে বিশাল সাইজের ব্যাগ। কৌতূহলী আদ্রিতা প্রশ্ন করল, কি আছে ব্যাগে? জবাব দেয় আমান, আজকে আবরারের বার্থডে, ওকে সারপ্রাইজ দিব। পরপরই ওরা কাজে লেগে পড়ে। অহনা আদ্রিতার কোলে বাচ্চা দিয়ে নিজেও ওদের হাতে হাতে সাহায্য করে। আতিয়া বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তার ছেলে কি এসব মানবে? করবে বার্থডে সেলিব্রেট? হয়তো করবে না। ঘন্টা লেগে যায় সাজানো শেষ হতে।
আমান এবং আহাদ আতিয়া বেগম জোর করে কিচেনে পাঠিয়ে দেয়। তারা কোনো কেক আনেনি। আতিয়া বেগমের হাতে বানানো কেক দিয়ে আবরারের বার্থডে সেলিব্রেট করবে। কাজ শেষে সকলেই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ে। বাচ্চা কাঁদছে বিদায় অহনা তাকে নিয়ে নিজ কক্ষে চলে যায় দুধ খাওয়াতে। আদ্রিতা একখানা বেলুন ফোলানোর চেষ্টায় আছে। আমান বলে, আদ্রিতা, তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ ভাইয়া, খুব পারি। এমনকি মুখে মুখে কবিতা বানাতেও পারে। শোনাবো একটা? আহাদ বলল, শোনাও তো দেখি। সোজা হয়ে বসে আদ্রিতা, শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলল, আম পাতা জোড়া জোড়া, সিয়াম ভাইয়ের কপাল পোড়া, শেয়ালের ডাকে কুকুর নাচে, আহাদ ভাই আশায় বাসে, রাতের রং কালো, আমান ভাই খুব ভালো, দূর আসমানে বক থাকে, ইবান ভাই কুকু কুকু ডাকে বলে ডাকে, মানুষ নামটা দেখতে হাতির বাচ্চা, সে আর কেউ নয়, আমাদের আবরার চাচা। আতিয়া বেগম উচ্চস্বরে হেসে ফেলে আদ্রিতার কবিতা শুনে। আমার লাজুক হেসে আদ্রিতার পাশে বসে পড়ে। আহ, তাকে ভালো বলেছে মানে আদ্রিতার তাকে ভালো লেগেছে। অহনার বাবুর নাম রাখা হয়েছে আহির। নামটা রেখেছে অহনার স্বামী হিমেল। এই মুহূর্তে বাবুকে কোলে নিয়ে তিনি বসে আছে ড্রয়িং রুমের এক কোনায়। ছেলে থেকে চোখ বেরাচ্ছে না। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে হিমেলের পাশে। ও মূলত গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে হিমেলকে। আদ্রিতা জেনেছে হিমেল সুইজারল্যান্ডে থাকত। এখানেই তার পরিবার। অবশ্য তার জন্ম হয়েছে বাংলাদেশের রংপুর জেলায়। বাবার চাকরির খোঁজে পাড়ি জমিয়েছিল এই অদ্ভুত কান্ট্রিতে। তারপর ছেলে এবং বউকেও নিয়ে এসেছে। অহনা কেন এই লোকটিকে বিয়ে করলো? হাজার হাজার মাইল দূরত্ব। আগে কখনো কেউ কাউকে দেখেনি। তারপরে এই লোকটির জন্য গড় ছেড়েছিল। একে একে পাড়ি দিয়েছে সুইজারল্যান্ড। একবারও কি তার ভয় করেনি? যদি লোকটা ভালো না হতো, যদি অহনাকে মেরে দিত? একবার সময় করে অহনাকে জিজ্ঞেস করবে, জানতে চাইবে তাদের প্রেমের কাহিনী। আরে আদ্রিতা, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, কেক সাজাবে। আমান কথাটা বলতে বলতে আদ্রিতার ডান হাতখানা মুঠোয় ফুঁড়ে নেয়। আদ্রিতার বক্তব্য না শুনে তাড়াহুড়ো করে টেনে নিয়ে যেতে থাকে তাকে। কেক ডেকোরেশন করছে সিয়াম। তাকে বলে বলে দিচ্ছে আহাদ। ইভান ভিডিও করতে ব্যস্ত। বরাবরই ভিডিও ভালোই করে ইভান। আমান ভাই হাত ছাড়ুন, খানিকটা শক্ত গলায় বলল আদ্রিতা। কথাখানা আমানের কর্ণকুহুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয়। অনুশোচনা বোধ ফুটে ওঠে মুখশ্রীতে। মজা করে ঠিক আছে, কিন্তু সে মানে আদ্রিতা তার বন্ধুর বউ। সরি আদ্রিতা, কিছু মনে করো না। আমি তোমাকে বোনের চোখে দেখি। ইটস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি। চলুন। আমানকে এড়িয়ে এক প্রকার দৌড়ে সিএমের পাশে গিয়ে দাঁড়ায় আদ্রিতা। অ্যানিকে কুল থেকে নামিয়ে দেয়। বেশি মানুষ একদমই পছন্দ নয় অ্যানির। তাই আদ্রিতার থেকে ছাড়া পাওয়ার পরেও দৌড়ে এদিক সেদিক যায় না। গাপটি মেরে বসে থাকে মালিকের পায়ের কাছে। কে নাম লেখা নিয়ে বাদে বিপত্তি। সিএম লিখেছে সেটা একদমই ভালো হয়নি। হ্যান্ডরাইটিং ভালো নয় তার। গোটা কেকের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে নামখানা। সকলে বিরক্তি নিয়ে সিএমের প্রতি। আহাদ চোখ পাকিয়ে তাকাই। ভাল লিখছো শালা? লেখা তোল, আমি লিখমু। ইভান ক্যামেরা ফেলে দিয়ে জাপটে জড়িয়ে ধরে আহাদের পা। কাঁদো কাঁদো স্বরে বলল, মাফ করে দে ভাই, তুই লিখিস না। তোর হাতের লেখা জঘন্যতম আল্ট্রা প্রোম্যাক্স। কিটকিটিয়ে হেসে ওঠে সিয়াম। আহাদ তাতে দাঁত চেপে লাথি মারে ইভানকে। সিটকে ক্যামেরার কাছে গিয়ে পড়ল সে। আমান বলল, নামটা আদ্রিতাই লিখুক। শুনেছি সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দরী হয়। খুশিতে গদগদ হয়ে ওঠে আদ্রিতা। মুহূর্তে সিয়ামের হাত থেকে নিয়ে নেয় লেখার যন্ত্র এবং ফটাফট লিখে ফেলে, শুভ জন্মদিন আবরার তাসনিন। ইচ্ছে ছিল হাতির বাচ্চা লেখার, কিন্তু আতিয়া বেগম সামনে দাঁড়িয়ে আছে বিদে লিখতে পারে না। সবাই আদ্রিতার লেখার বেশ প্রশংসা করল। সমস্ত ডেকোরেশন শেষ হওয়ার পর মুহূর্তে আবির্ভাব ঘটে আবরার তাসনিনের। গম্ভীর মুখশ্রী তার, যেন হাসলে জরিমানা হয়ে যাবে। আতিয়া বেগম কাছুমাছু হয়ে দাঁড়ালো, নিজের মুখ লুকাতে ব্যস্ত যেন। এ বুঝি আবরার সব কিছু তছনছ করে দিবে। উচ্চস্বরে চিল্লিয়ে বলে উঠবে, এসব কে করেছে? আমার পছন্দ নয় জানো না তোমরা? তখন কি হবে? আতিয়াই বুঝি দোষী। আবরার ভাববে তার মা এত সব কিছুর আয়োজন করেছে। এখানে মেয়ের জামাই রয়েছে। আবরার যদি সকলের সামনে আতিয়াকে দুটো কথা শুনিয়ে দেয়, তখন কি তিনি সহ্য করতে পারবে? তার এত সব ভাবনার মাঝে শুনতে পায় সকলের উচ্চস্বরে বলা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আবরার স্লোগানটি। শুকনো ডোক গিলে আতিয়া বয়ার্তক দৃষ্টিতে তাকায় ছেলের মুখের দিকে। আবরার চরম বিরক্ত, কপাল কুঁচকে ধীরগতিতে এগিয়ে যায়। আদ্রিতা বেংসি কাটে। সব কিছুতেই লোকটার বাড়াবাড়ি। এত সুন্দর আয়োজন করেছে তারা, ইয়া বড় একটা কেক। এসব দেখে তো খুশি হওয়ারই কথা। আদ্রিতার জন্মদিন কখনোই সেলিব্রেট করা হয়নি। বার্থডে উপলক্ষে এক টুকরো কেক আদ্রিতা কখনো চোখে দেখেনি। যখন মা বেঁচে ছিল তখন মা বলতো, সামনের বছর
তোর বাবা আসলে বাড়ি আসলে বড় করে জন্মদিন সেলিব্রেট করব। আর মা মারা যাওয়ার পরে বাবা প্রতি বছর জন্মদিনে কল দিয়ে বলল, সামনের বছর তোমার বার্থডে সেলিব্রেট করব। আজ অবধি সামনের বছর আর আসলো না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা এক পা দুপা করে আবরারের পাশে গিয়ে দাঁড়ায়। ফিস করে বলল, আমার মাকে কষ্ট দিয়ে একটা বাক্য উচ্চারণ করবেন না। মন চাইলে কেক কাটুন, না হলে মুখ বন্ধ রেখে কেটে পড়ুন এখান থেকে। বোজোরা কুঁচকে ফেলল আবরার। বাঁকা নয়নে এক পলক তাকায় আদ্রিতার দিকে। পরপরে গম্ভীর স্বরে বলে উঠল, আমি জন্ম নিয়ে পৃথিবীতে অষ্টম আশ্চর্যজনক কিছুই হয়নি। সো আমার বার্থডে এত ধুমধাম করে সেলিব্রেট করার কিছু নেই। ব্যাস, বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কেটে পড়ে ড্রয়িং রুম থেকে। কাউকে কোনো কথা বলার সুযোগ দেয় না। হতাশ হয় আহাদ, আমান, সিএম এবং ইভান। তারা প্রতি বছর কোনো না কোনো সারপ্রাইজ প্ল্যানিং করে, আর তাদের প্ল্যানিং বেচতে দেয় আবরার তাসনিন। একেবারে নিজ কক্ষের পদচারণ করে দরজা আটকে দেয় বিকট শব্দে আবরার। কেঁপে উঠে ড্রয়িং রুমে উপস্থিত সকলেই। আবারও চোখের কোণে অশ্রু জমে আতিয়া বেগমের। অহনা আহিরকে কোলে নিয়ে বসেছিল স্বামীর পাশে। বাইয়ের বিহেভিয়ারে ভীষণ কষ্ট পায়। হিমেল হাত রাখে অহনার কাঁধে, সান্ত্বনার বাণী আউড়ে বলল, ইটস ওকে যান, মুড অফ করো না। অহনা হিমেলের পাশে তাকিয়ে মলিন হাসে। এ মানুষটা আছে বলে অহনা পৃথিবীতে সুখ খুঁজে পেয়েছে। এ একটা মানুষ অহনার জীবন রাঙিয়ে দিয়েছে ভালোবাসা দ্বারা, মুছে দিয়েছে সকল গ্লানি, দুঃখ, আর তাকে ছুতে পারে না। কিছু মুহূর্ত আগে আলোয় জলমল করা বাড়িটা এখন শুনশান নীরবতায় চেয়ে গিয়েছে। কোথাও কোনো জনমানব খুঁজে পাওয়া যায়। অহনা তার সন্তান হিমেলের সাথে চলে গিয়েছে শ্বশুর বাড়িতে। এখানে আর হিমেল রাখবে না ওদেরকে। আতিয়া বেগম গিয়েছে অহনার সাথে। মেয়েকে একা ছাড়তে মনটা সায় দিচ্ছে না তার। নাতনিকে ছাড়া এক মুহূর্তে থাকার কথা ভাবতেও পারে না। আমান, আহাদ এবং ইভান চলে গিয়েছে যার যার বাসস্থানে। সিএম শপিং মলে গিয়েছে। যাওয়ার আগে আদ্রিতাকে বলেছিল সাথে যেতে, কিন্তু আদ্রিতা যায়নি। বর্তমানে আদ্রিতা এবং অ্যানি বসে আছে ড্রয়িং রুমে। সামনের টিভির স্ক্রিনে চলছে মাই প্লট মুভি। গভীর মনোযোগ দিয়ে মুভিখানা দেখছে আদ্রিতা। প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে। নিক এবং নোয়া গাড়িতে। নিক ড্রাইভ করছে এবং নোয়া পাশে বসে আছে। ইংরেজি হিন্দি কোনো ভাষায় বোঝে না আদ্রিতা, তবু একটু একটু আন্দাজ করতে পারে। সেই মুহূর্তে নোয়া নিকোলাসের হাতের উপরে হাত রেখেছে। বিষণ্ণ স্বরে বলছে, আমি তোমার শতালো বোন। আমাদের সম্পর্ক মানবে না কেউ। তোমার বাবা, আমার মা, কেউ মেনে নেবে না। সাথে সাথে নিকোলাস গাড়ি থামিয়ে ফেলে। সিট বেল্ট খুলে নোয়ার গালে হাত রাখে এবং চুম্বন এঁকে দেয় ঠোঁটে। একটু পরে উষ্ঠ ছেড়ে বলল, ভালোবাসা যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি গুনাহগার, পৃথিবীতে সবচেয়ে বড় পাপী। ডায়ালগ শেষ করে আবারও চুম্বনে লিপ্ত হয়। আদ্রিতা গালে হাত দিয়ে গোটা ব্যাপারখানা দেখে। আহারে, কত ভালোবাসা! দেখে পরাণ জড়িয়ে যায়। হঠাৎ করে কেউ দপ করে বসে পড়ে আদ্রিতার পাশে। গম্ভীর স্বরে বলে ওঠে, এসব সিন দেখে ফিলিংস আসে না? লিপ কিস করতে মন চায়? আদ্রিতা টিভির স্ক্রিনে নজর রেখে আনমনে বলে উঠল, আমার ড্রিম এটা। কত স্বপ্ন দেখি আমি চুমু খাচ্ছি। ঠোঁটে চুমু খাওয়ার ফিলিংস জানার বড্ড ইচ্ছে আমার। আমি বাকিটা শেষ করার আগেই সহ্য করতে পারবে তো? আদ্রিতা ব্রুকুসকে তাকায় আবরারের মুখের দিকে। পাগলের মতো কথা। আদ্রিতা নাকি সহ্য করতে পারবে না। সুমো সহ্য করতে না পারলে জীবনটাই তো বৃথা। হাহ, খুব পারবো। এই যে টিভির স্ক্রিনে থাকা মেয়েটা মজা করে সহ্য করে নিচ্ছে, যেন এর থেকে মজাদার আর কিছু নেই। আবারও ভাবনায় পড়ে যায় সে, সত্যি কি এর থেকে মজাদার কিছু নেই? আবরারের মুখ পান থেকে নজর সরায়। এই মুহূর্তে টিভির স্ক্রিনে চলছে অশ্লীল এবং আপত্তিকর দৃশ্য। হাত পা কাঁপতে শুরু করে আদ্রিতার। লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠেছে। কানে গরম অনুভব করছে। চোখের পাতা ভারী মনে হচ্ছে। তাকাতে ইচ্ছে করছে না। শুকনো ডোক গিলে সে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আলগোছে টিভি বন্ধ করার জন্য রিমিট খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে তার দেখা মিলে না। কাজের সময় আসলে কিছুই পাওয়া যায় না। আবরার সোজা হয়ে বসে। একটা হাত আদ্রিতার পেছনে দিয়ে সোফার হাতলে রাখে। একটু একটু শুয়ে দিচ্ছে আদ্রিতার পিঠ। আরেক দফায় চমকায় সে। মনের মধ্যে অদ্ভুত কিছু ভাবনারা বের করেছে। তাড়াহুড়ো করে একটু এগিয়ে বসে সে। আবরার নিচু স্বরে বলল, এসব দেখে হাজব্যান্ডের অভাব ফিল করো না? সামান্য কথা, কিন্তু মিনিংটা অমান্য। লাজুক এবং ভীত আদ্রিতার লাজ বাড়িয়ে দিতেই সক্ষম হলো। তাই মাথাখানে একদম নিচু হয়ে গিয়েছে। দুহাত একে অপরের সঙ্গে চাপ প্রয়োগ করছে। ইচ্ছে করছে দৌড়ে চলে যেতে, কিন্তু বেইমান দেহখানা চলতে চাইছে না যেন। এটারই সুযোগ নিল বোধহয় আবরার। সোফার হাতলে রাখা হাতখানা আদ্রিতার কাঁধে রাখে এবং আচমকা টান দিয়ে নিজের দিকে টেনে নিয়ে আসে। বয়ের তো আদ্রিতা বলে উঠল, কি করছেন? সিএম ভাই কিসেনে? কথাখানা বলে নিজেই বিরক্ত নিজের উপর।
কসুর এক্সকিউজ দেখালো, যেন তারা জামাই বউ। কড়া পাশে কিছু বলা যেত না? ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট? গোটা বাক্য শেষ করার আগে দরজা ঠেলে ভিতরে ঢুকে সিয়াম। আদ্রিতা এক লাফে দাঁড়িয়ে পড়ে এবং জানপ্রাণ এক করে দৌড়ে চলে যায় নিজের কক্ষে। অ্যানিকে সাথে নিতে বেমালুম ভুলেই গিয়েছে। নিজের জীবন বাঁচাক আগে, তারপর অন্য কথা। সবাই গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকে অ্যানির পানে তাকায় আবরার। ইচ্ছে করলো নরম তুলতুলে গায়ে হাত বুলিয়ে দিতে, তবে ইচ্ছেকে প্রাধান্য দিল না। সিয়াম বোকার মতো তাকিয়ে আছে আবরারের দিকে। আদ্রিতাকে দেখলো সে ছুটে পালাতে। এখন কথা হচ্ছে আবরার কি করছিল আদ্রিতার সাথে? কি করছিল? কি মানে কি? ভাবতে ভাবতে এগিয়ে আসছে সিয়াম। আবরারের পাশে বসে প্রশ্ন করলো, সুমু খেয়েছিস? সুমুতে পোষাবে না, আমার হট নাইট লাগবে। অল হবে না? হুম, গোটা নাইট হট থাকতে হবে। আদ্রিতাকে ছেড়ে দে ভাই, তোর এই হটনেস বাংলাদেশের একটা জনগণ কমিয়ে দিবে। আবরা সিএমের মাথায় চাটি মারে, ইডিয়েট, জনগণ বাড়িয়ে দিবে। রাত 3টে বাজে। 3টে মানেই আমানের কাছে গভীর রাত। ঘুমিয়েছে দুটোই। তার কিছু মুহূর্ত পরে ফোন বেজে ওঠে। আননোন নাম্বার থেকে কল করে বলা হয়েছে জরিক নদীর পাশে আসতে। কে বা কারা কল করেছে জানা নেই আমানের, তবে যাওয়াটা বাধ্যতামূলক মনে হলো। হয়তো কোনো প্রয়োজন, না হলে কেন কল করে ডাকবে? টি শার্ট এবং ট্রাউজার পরে ঘুমিয়েছিল আমান, সেভাবেই বেরিয়ে যায়। গ্যারেজ থেকে গাড়ি বের করতে হবে, এই মুহূর্তে গ্যারেজে যেতে ইচ্ছে করলো না, তাই বারান্দায় ডেকে রাখা বাইক নিয়েই ছুটেছে। ঠান্ডা পড়েছে প্রচণ্ড, কুয়াশায় রাস্তাঘাট দেখা মুশকিল। বিরক্ত আমান বাইকের স্পিড কমিয়ে দেয়, ফাঁসে আবার অ্যাক্সিডেন্ট করে বসবে। তবে শেষ রক্ষা হয় না, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে তার বাইককে। বাইক সমেত পড়ে যায় আমান, ডান হাতের উপরে পড়ে যায় বাইকের মাথা। প্রচণ্ড যন্ত্রণায় চটপট করে ওঠে আমান, মৃদুস্বরে চিৎকার করলো। গাড়িটাও থেমে যায়, বেরিয়ে আসে আমান এবং সিয়াম। ভয়ার্থক সিয়াম এগিয়ে যায় আমানের দিকে, বাইকের তলা থেকে টেনে টুনে বের করে নিয়ে আসে তার হাত। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। অপরদিকে আবরার বুকে হাত গুঁজে সান্ত্বনা এনে দেখছে, না কোনো সিম্পিতি দেখাচ্ছে না, আর না কোনো অনুশোচনামূলক বাক্য আওড়াচ্ছে। কিছু মুহূর্ত আগে নিজে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দিল, এতে বিন্দুমাত্র আক্ষেপ নেই। সিএম একা একাই গাড়িতে তোলে আমানকে এবং নিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। আমান দাঁড়িয়ে থাকে, ঠোঁটের কোণায় বোধহয় একটু হাসি ফুটে উঠল তার। অন্ধকারে ঠিক বোঝা গেল না, তবে বিলাই আঁখি দুটো চকচক করছে। যে হাত আমার বউকে স্পর্শ করার সাহস দেখাবে, সেই হাত না থাকাই শ্রেয়। নেক্সট টার্গেট আসিফ আদনান। গুম হতে উঠে গিয়েছে সিএমের। আমানকে হাসপাতালে ভর্তি করে বাসায় আসতে আসতে সকাল হয়ে গিয়েছে। আবরার ড্রয়িং রুমের সোফায় বসে টি টেবিলের উপর পা রেখে আরাম করে কফির মগে চুমুক দিচ্ছে আর ল্যাপটপে কিছু দেখছে। তুই আমানের হাত ভেঙে দিলি? বয়ার্থক কণ্ঠস্বর সিয়ামের। দৃশ্যখানা সে যেন বলতেই পারছে না। প্রাণপ্রিয় বন্ধুর সুন্দর হাতখানা কীভাবে চোখের পলকে ভেঙে দিল। গলা কাটা মুরগির ন্যায় চটপট করছিল। আবরার ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে স্বাভাবিক স্বরে জবাব দেয়, দিলাম ভেঙে, নেক্সট টার্গেট তুই। এবার তোর চোখ তুলব। সিএম সঙ্গে সঙ্গে নিজের চোখের উপর হাত রাখে, অনুনয়ের স্বরে বলল, প্রয়োজনে তোর বউকে মা বলে ডাকবো, তাও চোখ তুলিস না। ওকে, যা তোর মাকে ডেকে নিয়ে আয়, বলবি বাবা ডাকছে। সিএম হতভম্ব হয়ে যায়। ক্রাশকে মা বলে ডাকবে? যাকে দেখে হৃদয়ে গন্ডা বেজেছিল, মন বলেছিল জীবনসঙ্গী পেয়ে গিয়েছিস। কলিজা বলেছিল তাকে তোর জন্যই পাঠানো হয়েছিল। ফুসফুস বলেছিল তোর ভালোবাসার পাখি। নাড়িবুড়ি বলেছিল এবার তুই মিঙ্গেল হবি। সে ক্রাশকে এবার মা ডাকতে হবে? এই অবিচার ধর্মে সইবে? হৃদয়খানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবরার কি অন্যায় কথা বলেনি? অবশ্যই বলেছে। গোর অন্যায়মূলক কথা বলেছে, চরম লেভেলের অন্যায়। কিন্তু এটা কে বলবে গোমরামুখ ভয়ঙ্কর আবরারকে? কার বুকের পাটা আছে আবরার তাসনিনের গলায় আঙ্গুল দিয়ে বোঝানো, তুই অন্যায়কারী, তুই অপরাধী, তোর ক্ষমা নেই। যে বলতে যাবে তাকেই চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দিবে না, আমানের মতো মুখখানা ভেঙে দিবে। শুকনো ডোক গিলে সিয়াম অসহায় দৃষ্টিতে তাকায় আবরারের দিকে। কি সুন্দর দেখতে, ঠিক রাজপুত্রের মতো, কিন্তু মনখানা নির্দয় পাষাণ। এই মুহূর্তে নির্দয় পাষাণ পুরুষ ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে। খসখস শব্দে মুখরিত হচ্ছে গোটা ড্রয়িং রুম। কপালে 3টা বিশেল বাজ, যেন ল্যাপটপ তার বউয়ের পানে তাকিয়েছে। সিএমের মনে আছে প্রথম যেদিন তার আবরারের সাথে দেখা হয়েছিল। সুইজারল্যান্ডের গম্বিয়া নামক এক কোম্পানিতে চাকরি করত সিয়াম। একা মানুষ, বাড়ি ফেরার তাড়া নেই। অফিস টাইম শেষ হওয়ার পর কানে হেডফোন গুঁজে নিস্তব্ধ রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল এবং গুনগুন করে গান গাইছিল। হঠাৎ একটা গাড়ি এসে পিছন থেকে সজোরে ধাক্কা মারে সিয়ামকে। সিটকে পড়ে গাছের সাথে বাড়ি খেয়েছিল। প্রথম মাসের বেতন দিয়ে কেনা অপ্পো ফোনখানা ভেঙে গড়িয়ে গিয়েছিল।
কপাল পেটে হাত পা ভেঙে আধমরা হয়ে পড়েছিল। গাড়িটা মূলত আবরারের ছিল। সে গাড়ি থেকে নেমে সিয়ামের কাছে আসে, কপাল কুঁচকে ভালো করে পর্যবেক্ষণ করলো এবং বেহাল দশা দেখে কাকে যেন কল করে ইংরেজিতে কিছু একটা বলেছিল। তারপর অর্ধমৃত সিয়ামকে একা পেলে গাড়ি নিয়ে শোষো করে চলে যায়। মিনিট 10 পর দুজন লোক এসে তাকে হাসপাতালে ভর্তি করায়। পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে সিয়াম। হুট করে মনে মনে রাগ চেপে উঠে গমগমে স্বরে বলল, তুই সত্যি মা ডাকতে বলবি? দয়া মায়া নেই শরীরে? তুই শালা মানুষই না, হারামি। তোর সাথে থাকতে আমার ভয় করছে। কিভাবে পারলি আমানের হাত ভাঙতে? ও আদ্রিকে হাতে থেমে যায় আবরারের। ব্রু কুচকে তাকায় সিয়ামের দিকে। মুহূর্তে সিয়াম চুপসে যায়, কথাগুলো গলায় আটকে পড়ে। উচ্চস্বরে নিচু হয়ে আসে, আমতা আমতা করে বলল, ও ওই মাকে আমানের বোনের নজরে দেখত। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে, গলায় ঝোলানো হেডফোন কানে সেট করে নেয়। তারপর আবারও মনোযোগ দেয় নিজের কাজে। সিয়াম বক বক শোনার ইন্টারেস্ট তার নেই। অসহায় সিয়াম গালে হাত দিয়ে তাকিয়ে থাকে আবরারের দিকে। এই মুহূর্তে আদ্রিতার মতো তারও একখানা কবিতা মাথায় আসছে। দেখতে মানুষ, কিন্তু স্বভাব বাঘের মতো। তাকে দেখে মুতে দেয় মাইয়া ফোলা কত শত। ভালোবাসায় কাঁচা শেখায় বারবার ডাব্বা, সে আর কেউ নয় আমার আবরার আব্বা। কবিতা খানা বিড়বিড় করে আওড়ায় সিয়াম। আজ বিন্দু পরিমাণ সাহস থাকলে উচ্চস্বরে বুক ফুলিয়ে কবিতা বলতো। আফসোস, সাহস নেই। সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে চলে যায় কিচেনে। ভীষণ খিদে পেয়েছে। এই মুহূর্তে খাবার প্রয়োজন। আতিয়া বেগম অনেক কিছু রান্না করে রেখে গেছে। সিয়াম সব একাই সাবার করে ফেলবে আজকে। আহ, কি শান্তি। আতিয়া বেগম অহনার ফোনখানা দিয়ে গিয়েছে আদ্রিতাকে। এই বাড়িতে একটাই টিভি আছে, সেটা ড্রয়িং রুমে। একা একা সময় কাটবে না, তাই ফোন দিয়ে যাওয়া। আদ্রিতার খুশি আর দেখে কে। কক্ষের দরজা আটকে বেশ অনেকক্ষণ কথা বলেছে আসিফ আদনানের সাথে। কালকে সে সুইজারল্যান্ড আসছে। তারপর আদ্রিতাকে নিয়ে ঘুরবে গোটা শহর, অনেক কিছু দেখাবে। তারপর বাংলাদেশে পা রেখে আদ্রিতার মায়ের কাছে বিয়ের প্রপোজাল দিবে। রাজি হলে হলো, না হলে দুজন মিলে পালাবে। এমনটাই সলা পরামর্শ করেছে। আসিফ কল কাটতে আদ্রিতার ভয় করতে শুরু করলো। বিশাল এই বাড়িখানা একা একা থাকা যায়? আদ্রিতার মতো পুঁটি মাছ থাকতে পারবে? এটা কি সম্ভব? কখন না জানি ভূত এসে গিলে খেয়ে ফেলে। তার উপর আদ্রিতার কক্ষের পিছনেই রয়েছে বিশাল পাহাড়। সেই পাহাড় থেকে যদি কিছু একটা চলে আসে। একা কক্ষে বড্ড ভয় করছে তার। অ্যানি শান্তিতে ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। ভয়ার্থক আদ্রিতা অ্যানিকে কোলে তুলে নেয়। বেলকনি থেকে এক পলক তাকিয়ে শুকনো ডোক গিলে। আশ্চর্য, আসিফের সাথে যখন কথা বলছিল তখন কেন ভয় করলো না, আর এখনই বা কেন করছে? ভয়েরও কোনো কাণ্ডজ্ঞান নেই। দূর। বিরক্ত আদ্রিতা ফোন এবং অ্যানিকে নিয়ে কক্ষ ত্যাগ করে। ড্রয়িং রুমে আলো জ্বলছে, দিনের মতোই চকচক। সোফাখানাও বেশ চওড়া। আদ্রিতা অ্যানিকে বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে সোফায় গা এলিয়ে দেয়। কুশন বালিশ হিসেবে মাথায় দেয়। বাহ, এখন আর ভয় করছে না, শান্তিতে ঘুমাতে পারবে। আদ্রিতা মৃদু হাসে, বিড়বিড় করে বলল, আসিফ আদনান স্বপ্নে এসে আমায় চুমু খেয়ে যান, শক্ত চুমু, যে চুমুতে আমি কফুকাত হয়ে যাব। ভোর হওয়ার আগে আবরারের ঘুম ছুটে যায়। এটা বরাবরেরই স্বভাব, আজকেও তার ব্যতিক্রম নয়। ল্যাম্পপোস্টের পাশে হ্যালো কিটির মাথাওয়ালা গড়িখানা টিকটিক করে বেজে চলছে। জানান দিচ্ছে, আবরার তাসনিম উঠে পড়ো, তোমার শরীর চর্চার সময় হয়েছে। চোখ বন্ধ করেই সাদা কম্বলের তলা থেকে হাত বের করে গড়ির মাথায় থাকা বাটন চেপে সেটা বন্ধ করে। তারপর চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে বসে। বেলকনির পর্দা সরানো, স্পষ্ট দেখা যাচ্ছে বাহিরে বেশ কুয়াশা পড়েছে। বা হাতে চোখ ডলে নেয় আবরার। এলোমেলে চুলে হাত বুলিয়ে কোমর হতে কম্বল সরায়। দৃশ্যমান হয় গোটা শরীর। 2 কোয়ার্টার প্যান্ট ছাড়া কিছুই নেই। মার্বেল ফ্লোরে পা রেখে জুতো খুঁজে নেয়। পেয়েও যায় মুহূর্তে। জুতো পরে বিছানায় ছাড়ায়। প্রথমে কম্বল ভাঁজ করে কাবাডে রাখে। বিছানার চাদর টান টান করে বালিশ সাজিয়ে কক্ষ হতে বেরিয়ে যায়। 1 কাপ কফি ছাড়া সকাল শুরু হয় না। শেষ সিঁড়িতে পা রাখতে আবরারের চোখ আটকায় সোফায় ঘুমিয়ে থাকা আদ্রিতার পানে। লম্বা চুলগুলো ফ্লোরে বিছিয়ে আছে। সাদা রঙের টপসখানা উপরে উঠে গিয়েছে। স্কার্টের অবস্থাও শোচনীয়, হাঁটুর উপর চলে এসেছে। ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। অ্যানি ওড়নার মধ্যে ঘুমিয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে আবরার। গাড় বাঁকিয়ে তাকায় সিয়ামের কক্ষের পানে। যে কোনো মুহূর্তে বেরিয়ে আসবে ইডিয়েটটা। দাড়িভর্তি গালে হাত বুলিয়ে এগিয়ে আসে আবরার। আদ্রিতার উদরে অবস্থিত মধ্যবিন্দুর পানে নজর পড়তেই পুরুষালী চিত্ত লাফিয়ে ওঠে, কাটা দিয়ে ওঠে শরীরে। কঠিন কিছু গালি আওড়াতে নজর ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেহায়া চোখ দুটো সরতে নারাজ। অগত্যায় বসে পড়ে ফ্লোরে। নজর পড়ে ফোনের দিকে। সেটা হাতে তুলে কল করে সিয়ামের নাম্বারে। বেশ সময় লাগে রিসিভ হতে।
হ্যালো বলার আগে আবরার বলে উঠল, 10টার আগে রুম থেকে বের হবি না। সিএমকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে। পরপরে ফোনখানা অযত্নে ফেলে রাখে অন্য সোফায়। আবরার তাসনিনের ব্যক্তিত্ব কঠিন। 33 বছর জীবনে কখনো নারীর সঙ্গ অনুভব করেনি, কখনোই কোনো নারীকে ছুঁয়ে দেখেনি। নারীতে যেন তার অ্যালার্জি। সুইজারল্যান্ডে আসার পর থেকে একটা ঘটনার সম্মুখীন হয়েছিল আবরার। জুরিক নদীর পাশে বসে বাসা নিয়েছিল। বাংলাদেশে এক পরিবারের সাথে শেয়ার করে থাকতে হবে। নতুন শহর, হাতে টাকা নেই, পরিচিত কেউ নেই। অগত্যা আবরার রাজি হয়। সেই পরিবারে সোনালী নামের একটা মেয়ে থাকতো। বয়সে আবরারের থেকে বড়ই হবে। প্রথম থেকে মেয়েটি আবরারকে লক্ষ্য করত। একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অফিসে যেতে পারেনি আবরার। নিজ কক্ষে বসেছিল, কফি পান করছিল। দরজা লক করতে ভুলে গিয়েছিল। সেটারই সুযোগ নিয়ে কক্ষে ঢুকে পড়ে সোনালী। আবরারকে শিডিউল করার জন্য পরনের কামিজ খুলে ফেলেছিল মুহূর্তেই। গোটা ঘটনায় হতভম্ব হয়ে যায় আবরার। কিছু বোঝার বা বলার সুযোগটুকুও পায় না। কফির মগ পড়ে যায় হাত ফসকে। শুকনো ডোক গিলে নজর ফিরিয়ে নেয় সোনালির থেকে। শুকনো ডোক গিলে গম্ভীর স্বরে বলেছিল, আপনি এখানে কেন? সোনালি আবরারের সামনে গিয়ে দাঁড়ায়। আবেদনময়ী ভঙ্গিমায় বলল, কেউ জানতে পারবে না, ট্রাস্ট মি। তুমি আর আমি। একটু ভালোবাসো আমায় প্লিজ। সোনালি হাত বাড়িয়ে ছুঁতে যায় আবরারের গাল। একটু হলে ছুঁয়ে দিতে পারবে। ফিসিয়ে যায় গম্ভীর মানব। রাগে চল শক্ত করে ফেলে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে থাকে। অতপর ফুলদানি দেখা পায়। সেটা তুলে মুহূর্তে সোনালির মাথায় আঘাত করেছিল আবরার। সোনালি অবচেতন হয়ে পড়ে। আবরার একদলা থুতু ফেলে 1 সেকেন্ডও সময় ব্যয় নাই করে। প্রয়োজনীয় জিনিস গুছিয়ে বেরিয়ে এসেছিল সে বাড়ি থেকে। পিছন আর ফিরে তাকায়নি। সে আবরার তাসনিনের বুক কাঁপছে। ইচ্ছে করছে বুলবাল কুচি করে ফেলতে। আদ্রিতার আকর্ষণীয় উদর, তার মধ্যে মনিতে উষ্ঠ ঠেকিয়ে গভীর চুম্বন এঁকে দিতে, বা কমলার কোয়ার ন্যায় উষ্ঠ দুটো গভীরভাবে ছুঁয়ে দিতে। আজ অবধি নিজের কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি আবরার তাসনিন। এখন অপূর্ণ রাখবে? একদমই না। নয়নজোড়া বন্ধ করে নেয় আবরার। বা হাতে বড় বড় চুলগুলো পিছনে ঠেলে হাঁটুতে বর দিয়ে মেরুদণ্ড সোজা করে। একই হাত এগিয়ে দেয় আদ্রিতার পানে। পিঙ্ক কালার টপসখানা 2 আঙ্গুলে উপরে তুলে গোটা উদর উন্মুক্ত করে। মধ্যমণি ঠিক উপরে কুচকুচে কালো তিল রয়েছে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, ফাকিং তিল। মালছাল, এটাকে এখানে থাকতে কে বলেছে? মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা আবরারের। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মুহূর্তে মুখ এগিয়ে নেয় উদরের পানে এবং পরপরই মধ্যমণিতে উষ্ঠ ঠেকিয়ে গবুজ চুমুতে লিপ্ত হয়। গোমের ঘরে কেঁপে ওঠে আদ্রিতা। মৃদুস্বরে উফ শব্দ করে ওঠে, যেন বেজায় বিরক্ত সে। আবরার কামড়ে ধরে নরম মাংসস্থল এবং তখনই সরে আসে। হাতের উল্টো পিঠে উষ্ঠ মুছতে মুছতে কিচেনের দিকে চলে যায়। আদ্রিতা ফিটফিট করে চোখ খুলে। উদর জ্বলছে। হাতখানা সেখানে চলে যায়। বেজা বেজা অনুভব করতে কপাল কুঁচকেও বসে পড়ে। হাই তুলে টপস উঁচু করে তাকায়। মুহূর্তে আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়। এটা কি হয়েছে? কেউ কামড়ে দিয়েছে? মানুষের দাঁতের দাগ। শুকনো ডোক গিলল আদ্রিতা। এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু আশানুরূপ কিছুই খুঁজে পেল না। ভয়ে তার কলিজা কেঁপে ওঠে। তাকে কে কামড়ে দিয়েছে? কেউ তো নেই বাড়িতে। চিন্তিত আদ্রিতার হাতে পায়ে মৃদু কম্পন অনুভব হয়। গলা এবং হাত পা চেক করে নেয় আরও কোথাও এমন দাগ রয়েছে কিনা। হঠাৎই আদ্রিতা খেয়াল করে কিচেন থেকে ঝনঝন শব্দ আসছে। বিদু আদ্রি ফ্লোর থেকে অ্যানিকে কোলে তুলে নেয়। ঘুমে ব্যাঘাত ঘটে বিরক্তি অ্যানি মিউমু আওয়াজ তোলে। সেদিকে পাত্তা দেয় না আদ্রিতা, বরং ওড়নাখানা মাথায় জড়িয়ে কিচেনের দিকে পা বাড়ায় খুবই সাবধানে। আবরার তাসনিনকে ব্যস্ত ভঙ্গিতায় কফি বানাতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আদ্রিতা। যাক, চোর ডাকাত কেউ ঘরে ঢোকেনি। এখানে কি চাই? আশ্চর্য, লোকটা দেখল কি করে? আদ্রিতা তো একটু শব্দ করেনি, আর লোকটাও তো এদিকে তাকায়নি, বরং মনোযোগ দিয়ে কফির বোতলের মুখা খুলছিল। তাহলে দেখল কি করে? যেভাবেই দেখুক, আদ্রিতার জানার দরকার নেই। তার প্রয়োজন হলো এটা জানা তাকে কে কামড়েছে। ভাইয়া, একটা কথা বলতে এসেছি। ধমক দিবেন না প্লিজ, আর্জেন্ট কথা। বিধু কণ্ঠস্বর আদ্রিতার। আবরার জবাব দেয় না। আদ্রিতাও বুঝতে পারে খাটাসাট্টি কোনো জবাব দিবে না, তাই নিচু স্বরে বলল, কেউ এসেছিল বাড়িতে? আপনি দেখেছেন? 2 চামচ কফি পাউডার মগে ঢেলে দেয় আবরার। দক্ষ হাতে পানের পাতিল হতেও গরম পানি ঢেলে নেয়। আদ্রিতার প্রশ্নের কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। আদ্রিতা ফের বলল, ভাইয়া, কে জানি আমাকে বলতে বলতেই থেমে যায়। এবার আবরার তাকায় আদ্রিতার পানে। বরাবরের মতো দুব্রু উঁচু করে আড়াআড়িভাবে কুঁচকে রেখেছে। আদ্রিতাও তাকায় এবং চোখাচোখি হয়ে যায়।
লাল লাল চোখে দেখে মুহূর্তে নজর সরিয়ে নেয় আদ্রিতা। আশ্চর্য, এমন লাল হয়ে আছে কেন? যেন গাঁজা খেয়েছে। আমি মিথ্যে বলছি না, কেউ ঢুকেছিল বাড়িতে, আমার ইজ্জত হরণ করেছে, দেখে নিয়েছে সব কিছু। বড়ই দুঃখী শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। ফারসান আবরারের মায়া হলো না মোটেও, বরং বিরক্তই লাগলো। চামচ দিয়ে পানি এবং কফি মেশাতে মেশাতে চলে যাওয়ার জন্য পা বাড়ায় এবং মৃদু আওয়াজে 2 লাইন গান আওড়ায়। আমি তোর ব্ল্যাক কফি, তুই আমার সুগার। আমি তোর কোকা কোলা, তুই আমার বার্গার। তোর এই হটনেসে জ্বলে আমি সারখার। পারছি না আর বেবি, তোকে খুব দরকার। হাতির বাচ্চা গরিলা আবার গানও গাইতে পারে? আল্লাহ, আমি কি কানে ঠিক শুনছি নাকি ভুল শুনলাম? আবরা তাসনিন রোমান্টিক গানও জানে? কত কি যে দেখবো আল্লাহই ভালো জানে। বিড়বিড় করে আওড়ালো আদ্রিতা। আজকে সকালটা বড্ড বাজে, একদম জাতা। অ্যানি কোলের মধ্যে এখনো ঘুমাচ্ছে। এই হয়েছে আরেক নবাব জাতা, খালি খাবে আর ঘুমাবে, কোনো দায়িত্ব নেই। তাকে আদ্রিতা আদর করে কেন লালন পালন করছে? কেন শুধু শুধু? এই দুনিয়ায় ফ্রিতে একটা থাপ্পড়ও পাওয়া যায় না। অ্যানিকে মূলত ভালোবাসা দিয়ে বড় করেছে ইন ফিউচার বডিগার্ডের কাজে লেগে পড়ার জন্য, আদ্রিতাকে প্রটেক্ট করার জন্য। কিন্তু এ কী করছে? তার চোখের সামনে দিয়ে তার ওই মাকে মানুষ কামড়ে যাচ্ছে, আর সে টেরি পাচ্ছে না। ছি আদ্রিতা, ছি, তোর বাচ্চা কোনো কাজেরই না। অ্যানিকে মনে মনে বকতে বকতে নিজ কক্ষের দিকে পা বাড়ায় আদ্রিতা। উদরের ক্ষতস্থানে এখনও চিনচিন ব্যথা করছে, তবে সেসবে পাত্তা দিচ্ছে না। আর জীবনেও ড্রয়িং রুমে ঘুমাবে না সে, 1000বার প্রতিজ্ঞা করে ফেলেছে ইতিমধ্যে। বরাবরই সকালের ব্রেকফাস্টে সিয়াম বানাই। আবরার এবং সে একসাথে আছে প্রায় 8 বছর। এই 8 বছরে কখনোই আবরারকে ব্রেকফাস্ট বানাতে দেয়নি, আজকেও তার ব্যতিক্রম নয়। ঘড়ির কাঁটায় ঠিক ঠিক 10টা বাজতে কক্ষ থেকে বেরিয়ে আসে। খুব সাবধানে পা ফেলে এদিক ওদিক পর্যবেক্ষণ করে নেয়, সব কিছু স্বাভাবিক আছে। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলে কিচেনের দিকে চলে যায়। সেখান থেকে আগেই কেউ উপস্থিত ছিল আদ্রিতা। সে অ্যানির জন্য দুধ গরম করছে। রোজ সকালে তার দুধ না হলে চলে না। সিয়াম শুকনো ডোক গিলে আবারও পিছন ফিরে পর্যবেক্ষণ করে নেয় আবরার আছে কিনা। ড্রয়িং রুমের সোফায় দেখা মিলে সাহেবের, আরামসে বসে ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছে। মুখখানে দেখে মনে হচ্ছে এর থেকে নিষ্পাপ এবং ভালো ছেলে দুনিয়ায় আর দুটো নেই। সিএম বেংসি কাটে, মনে মনে গালিও দাও। শালা বউ কি তোর একাই আছে? দুনিয়ার আর কি কারো বউ নেই? সারাক্ষণ চিপকে থাকতে হবে আর আমাকে মেও মেও বলে রাখতে হবে? অসহ্য বলে আদ্রিতে পেছন ঘুরে তাকায়। সিয়ামকে দেখে একগাল হাসে, প্রতি উত্তরে সিয়ামও হাসে। সিয়াম ভাই, জানেন কি হয়েছে? আমান ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভেঙে গেছে। সিয়াম এগিয়ে আসে, সেলফ থেকে ময়দার ডিব্বা বের করতে করতে আশ্চর্য ভঙ্গিমায় বলল, কি বলছো? কবে ঘটেছে এই ঘটনা? আর তুমি জানলে কি করে? আদ্রিতা মলিন স্বরে জবাব দেয়, মা কল করেছিল, আমাকে বলেছে। এটাও বললেও উনি যাচ্ছে হাসপাতালে আমান ভাইকে দেখতে। সিয়াম ঠোঁট গোল করে ও শব্দটা আওড়ালো এবং আর্টসকের ড্রয়িং রুমে সোফার পানে তাকায়। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে সেখানে আবরার নেই। যাহ, শালা গেল কোথায়? চিন্তিত সিয়াম কপাল কুচকে গোটা ড্রয়িং রুম পর্যবেক্ষণ করলো। তারপর কিচেনে দরজার পানে তাকাতে চমকে ওঠে, কেননা নোবেলপ্রাপ্ত বউওয়ালা এখন কিচেনের দরজায় দাঁড়িয়ে আছে। সিয়াম বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলল। বিড়বিড় করে বলল, শালা কোলে নিয়ে বসে থাক তুই তোর বউকে, না হলে টিপ করে গিলে খেয়ে ফেল। সিএম ভাই, আমাকে নিয়ে যাবেন হাসপাতালে? আমান ভাইকে দেখতে ইচ্ছে করছে। আজকেই বুঝলেন? আর কখনোই আমাকে নিয়ে যেতে হবে না কোথাও। কেন বলুন তো? আমার আসিফ সন্ধ্যায় ল্যান্ড করবে সুইজারল্যান্ডে, তারপর সেই আমাকে সব জায়গায় নিয়ে যাবে। সিএম শুকনো ডোক গিলে পিছনে তাকাই। আবরারের গম্ভীর মুখশ্রী দেখে মুহূর্তে কাঁদো কাঁদো স্বরে বলল, আমি কিচ্ছু করিনি, মা উস্কাচ্ছে, আমি ভালো ছেলে, বিশ্বাস কর। আদ্রিতা ব্রুকুসকে তাকায় পিছনে। আবরারকে দেখে চমকে ওঠে, ঠোঁটের কোণের হাসিটুকু দৌড়ে পালিয়ে যায়। সেখানে ভর করে একরাশ ভয়। আশ্চর্য, লোকটা ভাগের মতো দেখছে কেন? এখনই যেন গর্জন দিয়ে উঠবে। বয়ার্তক আদ্রিতা মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। সিয়াম এক পাকে টুপ করে কেটে পড়ে কিচেন থেকে। নিজে বাঁচলে বাপের নাম, উক্তিখানা যেন সিয়ামের জন্যই তৈরি। আবরার বুট জুতোর খটখট আওয়াজ তুলে আদ্রিতার পানে আগায়। মুখোমুখি দাঁড়িয়ে মুহূর্তেই নিজের হাতখানা চুকিয়ে দেয় টপসের ফাঁকে। কামড় দেওয়া জায়গায় চেপে ধরে শক্ত করে। আদ্রিতার নয়নজোড়া বড় বড় হয়ে যায়, দুপা পিছিয়ে যায়, তবে সুবিধা করতে পারে না। দেওয়ালে পিঠ ঠেকে এটারই সুযোগ নেয় আবরার, চেপে ধরে দেওয়ালের সাথে এবং হিস হিস করে বলল, ভালো মানুষ নই আমি, তবুও ভালো হওয়ার চেষ্টা করছি, জাস্ট বিকজ অফ ইউ। আমাকে রাগিও না, তাহলে নেক্সট কামড়টা বেলিতে নয়, বুক থেমে যায় আবরার। আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে নেয়, কান দিয়ে ধোয়া বেরোচ্ছে তার। তাহলে তাকে আবরার কামড়িয়েছে? গলা শুকিয়ে আসে আদ্রিতার।
আবরার নজর নিষিদ্ধ স্থানে। টপসের গলা বড় হওয়াতে সুবিধার্থে এক অংশ বেরিয়ে গিয়েছে। আবরারের থাবায় ওড়না নিচে পড়ে গিয়েছে। লজ্জিত আদ্রিতা টপসের গলা টেনে ঠিক করার চেষ্টা করে, কিন্তু পারে না। আবরার তাসনিনের হাতে ছাপ পড়েছে টপসের বেশ অনেকটা অংশ। ছাড়ুন আমাকে, কি করছেন? আবরার আদ্রিতার গলার দিকে মুখ এগোতে এগোতে বলল, ছাড়ুন, ধরুন, অশ্লীল আওয়াজ এসব করবে না। আমার আদ্রিতা নিজ হাত চাপিয়ে আবরারের মুখে। বলতে দিবে না সে। লোকটার কথা ভয়ঙ্কর। কাঁপিয়ে তোলে আদ্রিতার সর্বাঙ্গ। নিঃশ্বাস বন্ধ করে দেয়। আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখের এক একটা কথা আমার। থেমে যায় আদ্রিতা। আবরার ঠোঁট বাঁকিয়ে ব্রুকুসকে ছোট ছোট নয়নে দেখতে থাকে আদ্রিতাকে। কপাল, নাক, গাল, ঠোঁট, তারপর পুনরায় অপ্রস্তুত হয়ে পড়ে আদ্রিতা। ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মনে মনে বলল, আপনার চাহনি মুখের বাসার থেকেও মারাত্মক। কখন জানি ছোট্ট আদ্রিতার ছোট কলিজা লাফিয়ে বেরিয়ে আসবে। কলিং বেল বেজে ওঠে। আদ্রিতা চটপট করতে থাকে। আবরারের হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করল। বিরক্ত আবরার দাঁতে দাঁত চেপে ছেড়ে দেয় আদ্রিতাকে। চুলায় বসানো গরম দুধের পাতিল ফেলে ছুড়ে দেয়। বিকট শব্দে দেওয়ালে বাড়ি খায় সেটা। আদ্রিতা যান হাতে নিয়ে দৌড়ে চলে যায় কিচেন থেকে। বাড়ির মূল ফটকে দরজা খুলে দেয়। আতিয়া বেগমকে দেখে মুহূর্তে জাপটে জড়িয়ে ধরল এবং বিড়বিড় করে বলল, মা, আমি আর এখানে থাকবো না। বাংলাদেশ নিয়ে চলো আমাকে। আতিয়া বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে আশ্বাস দিয়ে বলল, আম্মু, আমি চলে এসেছি তো। কি হয়েছে বল আমায়। আদ্রিতার হুঁশ ফিরে। কি বলবে মাকে? তোমার ছেলে আমাকে কামড়ে দিয়েছে? নাকি বলবে দেওয়ালের সাথে চেপে ধরে উদরে হাত দিয়েছে? ছি ছি, এসব কথা বলা যায়? অপ্রস্তুত আদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলল, তোমায় মিস করেছিলাম তো তাই। আতিয়া আদ্রিতার মাথায় গাঁটটা মারে। হেসে বলল, পাগল মেয়ে। আবরার স্যুট বুট পরে জেল দিয়ে সেট করা চুলে হাত বুলাতে বুলাতে বেরিয়ে যায় সদর দরজা পেরিয়ে। একবারও ওদের দিকে তাকায় না। আতিয়া বেগম এক পলক তাকিয়ে নজর ফিরিয়ে নেয়। আদ্রিতাকে নিয়ে সোফায় বসে। তখনই ফের কলিং বেল বেজে ওঠে। দরজা খোলা, সেখানে দাঁড়িয়ে আছে দবদবে ফর্সা একটা মানব। আদ্রিতা এগিয়ে যায় এবং বলল, কি চাই? ছেলেটা একটা ফোন এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং ইংরেজিতে কিছু একটা বলল। মুখ্য আদ্রিতা ইংরেজি বুঝে কম, তাই ছেলেটার কথা বুঝতে পারে না, তবে আন্দাজ করে নেয়। ফোনখানা হাতে নিয়ে বলল, খুঁজে পেয়েছেন ফোনটা? রাস্তায় পড়েছিল? আপনাকে ধন্যবাদ। আসলে একটা হাতি ফেলে দিয়েছিল এটা। আপনাদের দেশ ভীষণ উন্নত, হারানো ফোন ফিরে পাওয়া যায়। আমাদের বাংলাদেশ হলে গাঁজাখোররা এটা বিক্রি করে গাঁজা খেয়ে ফেলত। আপনারা বুঝি গাঁজা খান না? ছেলেরা পুনরায় কিছু বলে, মানে হলো সে আদ্রিতার কথা বুঝতে পারেনি। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনুন্নত, অশিক্ষিত, লিজেন্ডহীন দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশের মানুষের সামনে হা বলতে তারা হাতি বুঝে যায়, অ বলতে অজগর। আর এখানকার মানুষদের কথা বেটে গিলিয়ে দিলেও বলে, সরি ম্যাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। ব্যস্ত ভঙ্গিমায় ড্রাইভ করছে আবরার। গম্ভীর মুখশ্রীতি স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি। সোয়াল শক্ত করছে ক্ষণে ক্ষণে। স্টারিংয়ে হালকা আঘাত করছে খানিকক্ষণ পরপর। বিড়বিড় করে কিছু একটা বলছে, যেন কাউকে ধমকাচ্ছে। সিয়াম গভীর নয়নে পর্যবেক্ষণ করে চলেছে আবরারকে, যেন আবরার আপেল গাছ থেকে টপকে পড়া আপেল এবং পড়েছে তার মাথার উপরে। এবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করেই ফেলবে। তাসিন গ্রুপ অফ কোম্পানি। 10তলা উঁচু বিল্ডিংটা পেরিয়ে বাঁকা রাস্তায় গাড়ি ঢুকে পড়ে। নড়ে চড়ে বসে সিয়াম। কপাল কুঁচকে বলল, তোর কি হয়েছে খুললে কও তো। মাম্মা, থুক্কু আব্বা, অফিস তো পেলে আসলি, রাস্তা ভুলে গেছিস? আবরার জবাব দেয় না, আর না গাড়ি থামাই। সিএম বিরক্ত হয়। বোবার মতো বসে থাকা যায়? এ আবরারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে ওঠে সে। না গাড়িতে এফএম চালাবে, আর না একটা কথা বলবে। সিএম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না। আবার সত্যি করে কথা কত, কি হয়েছে? এমন মনে হচ্ছে তুই চুমু খেতে যাচ্ছিল আর তখনই কেউ কাবাবে হাঁটি হয়ে ঢুকে পড়েছিল। তোর ঠোঁট কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে। আবার মুখখানা। আবরার তাকায় না সিএমের দিকে। স্টারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলল, খেতে পারিনি, তোর মা ডিস্টার্ব করেছে। নড়ে চড়ে বসে সিয়াম, তবে জবাব আশা করেনি। এমনিতে আবরার তাসনিন প্রশ্ন করলে কখনোই জবাব পাওয়া যায় না। আজকে কি সূর্য ওঠেনি? হবে হয়তো। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সিয়াম। নয়নজোড়া বড় বড় করে তারপর বলল, খেতে পারিসনি তাই 4 ঘন্টা? না মানে আমায় কল করেছিলি 6টায়, 10টায় বেরোতে বলেছিলি, সেই হিসাবে 4 ঘন্টা। এতক্ষণ কি করেছিলি? আবরার ব্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের দিকে। মুহূর্তে ঠোঁটে আঙ্গুল দেয় সিয়াম, যেন আর একটা কথাও সে বলবে না।
প্রতিজ্ঞা করলো, তবে মনে মনে বলল, কপাল খারাপ হলে ক্রাশকেও মা ডাকতে হয়। এটাই নিয়তি ভাই, এটাই কপাল। বেশ অনেকক্ষণ কেটে যায়। ফিনফোনে নীরবতা গাড়ি চড়ে। বিরক্ত সিয়াম উকিঝুঁকি মেরে বাহিরের দৃশ্য দেখার চেষ্টা করছে। সিয়াম, আমি ওকে নিয়ে কোথাও একটা যেতে চাই, ব্যবস্থা কর। সিয়াম বুঝতে পারে না ঠিক। সে সিটের উপর দুফা তুলে বসে, গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয় ওকে বলতে কাকে বোঝালো। তবে তার মোটা মাথায় গবেষণা কাঁসা। ওকে মানে কাকে? আমান, ইবান, আহাদ নাকি আমি? মানে সিয়াম, ওই মেয়েটা যে আমার বাড়িতে থাকে। ও, তোর বউ? মানে আমার মা, আমার বাচ্চাদের নানি, আমার বউয়ের শাশুড়ি, আমার শ্বশুরের বিয়ান, তোর বাচ্চাদের মানে আমার ভাই বোনের আম্মু, তোর মায়ের। শাট আপ সিয়াম, যেটা বলছি জলদি কর, 2 দিন সময় দিলাম। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলল, তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস, হানিমুন টাইপের? বিরক্ত হয় আবরার, চোখ মুখ কুচকে বলল, না, গ্রুপ ডান্স করতে যাচ্ছি। বেংসি কাটে সিয়াম, হতে পারে সিঙ্গেল, তবে সব বুঝি হয়ে যাবে। আমানের বাড়ির জন্য বুক করলাম 4 দিনের জন্য। 4 দিন মানে 4 দিনও, তার বেশি একদিনও না। তবে আব্বা, আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থাও করে দিব। শুনবি কবিতা? আবরার জবাব দেয় না। সিয়াম বুঝে ফেলে আবরার তাসনিন বিখ্যাত কবি সিয়াম মাহমুদের কবিতা শুনতে ইচ্ছুক। তাই সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসলো। 2 বার কাশি দিয়ে গলা পরিষ্কার করে তারপর বলতে শুরু করলো, ওই পাড়ার সেলিনা, তার সাথে আড়ি, কচু গাছে ব্যাং হাসে, সিয়াম আবরারকে ভালোবাসে। সিল ডাকে কাক নাচে, আবরার আব্বা চুমু খেয়ে বাসে। বক আর কাক 2 ভাই, সিয়াম ভাইয়ের বউ নাই। দুঃখ আমার পাহাড় সমান, হাসপাতালে আছে আমার বন্ধু আমান। সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে, ফিরসাবকে বলবে, বাহ, দারুণ কবিতা লিখিস তো তুই, একদিন মস্ত বড় কবি হবি। আদ্রিতাকে হালকার উপরে কপি করেছে এটা একটু বুঝতে পারবে না। কিন্তু এসব কিছুই হলো না, উল্টো গাড়ি থেমে গেল। বেচারা সিয়াম চমকে ওঠে, ও ভাই, গাড়ি থামালি কেন? মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিসে যাব কি করে? আর জীবনেও কবিতা কমু না ভাই। সিয়ামের কথা কানে তুলে না আবরার। সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে। সিয়াম পুনরায় কিছু বলবে তার আগে খেয়াল করে তারা হাসপাতালের সামনে। ব্যাস, সিয়ামকে আর পায়কে লাফিয়ে নেমে পড়ে। ও রীতিমতো ভুলেই গিয়েছিল আমানের কথা। 2 দিন চলে গেল, অথচ মনেও পড়ল না। ইস, এটাকে বন্ধুত্ব বলে? ছি ছি সিয়াম, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কপালে বউ নেই রে তোর। দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলো বলে, তখন কি হবে? আলতু ফালতু চিন্তা করতে করতে আবরার পেলেই চলে যায় আমানের কেবিনের দিকে। মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। কঠোর সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম, সামনের মাসে বাংলাদেশ ফিরে যাবে। এখানে আর নয়, অহনা শ্বশুরবাড়ির পরিবারও যাবে কিছু মাসের জন্য। ইচ্ছে ছিল ছেলে মেয়েকে দেখে নিয়েছে। আদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে, আর আতিয়া আদ্রিতার চুলে মাথা হাত বুলাচ্ছে আর টিভি দেখছে। কখন সন্ধ্যা হবে? আজকের দিনটা যেন পুরাচ্ছেই না, দীর্ঘ মনে হচ্ছে। সবে বেলা 12টা। আদ্রিতা একটু পরপরই ফোন দেখছে। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমার বিয়ে দিবে? আতিয়া বেগম চমকায় না, কেননা এসব উদ্ভট কথা প্রায় বলতে থাকে আদ্রিতা, নতুন কিছু নয়। তিনি একটু হেসে জবাব দেয়, সে যোগ্য হলে ভেবে দেখব। আদ্রিতা ভাব নিয়ে বলল, যোগ্য কাউকেই তো আনবো আমি, একদম রাজপুত্রের মতো। দেখে নিও তুমি। আচ্ছা, দেখে নিব, তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু, ভালোবাসা থাকতে হবে। আমি আদ্রিতা, আমাকে কেউ ভালো না বেশে থাকতে পারবে? আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায়। মনে মনে বলল, যার উচিত ছিল তোকে ভালোবাসা সেই তোকে ভালোবাসিনি আদ্রিতা, ভীষণভাবে ঠকে গিয়েছিস তুই। গোটা দিনটা মায়ের সাথে কাটায় আদ্রিতা। এখন সন্ধ্যে 6টা বাজে। আসিফ বেশ অনেকক্ষণ আগে মেসেজ দিয়েছিল সে ট্যাক্সি ধরেছে, আসছে জরিক নদীর সামনে। 1 ঘন্টা খানিক সময় লাগবে। আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে। লাল রঙের জর্জেট 3 পিস পরে, কোমর সমান লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর গালে ব্লাশ। গাল দুটো লাল লাল দেখালো, দারুণ লাগে তার কাছে। তারপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডেট, প্রেম হওয়ার পরে তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের, একটু স্পেশাল তো হওয়াই উচিত। আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে। আদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটক পেরোনের আগেই কোথা থেকে অ্যানি দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার। আদ্রিতা মুচকি হেসে কোলে তুলে নেয়। তুলোর মতো নরম শরীরে ঠোঁট ডাবিয়ে চুমু খায় এবং আদুরে সরে বলল, চলো মনা, তোমার বাবার সাথে দেখা করে আসি। অ্যানি মিউ মিউ করে ওঠে, যেন বোঝাচ্ছে, আমার আসল বাবা জানতে পারলে তোমাকে যে কি করবে আম্মু, একবার মনে করো তার কথা। তাসিন গ্রুপ অফ কোম্পানি,
আবরার তাসনিনের দীর্ঘ 10 বছরের পরিশ্রমের ফসল এই কোম্পানি। ছোটবেলা থেকে বহুবার শুনেছে দাদার টাকায় খাচ্ছিস, দাদা ছিল বলেই ফুটানি করতে পারে। ঠিক তখন থেকে আবরারের একটাই লক্ষ্য ছিল বড় হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা। সবাই যাতে বলে আবরার তাসনিন বেস্ট। সুইজারল্যান্ডে আবরার বা তাসনিন নামখানা উচ্চারণ করা কঠিন, এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না, তাই নিজের নামখানা কেটে তাসিন বলে পরিচিত করেছে। তাসিন গ্রুপ অফ কোম্পানিতে 400 কর্মচারী কর্মরত রয়েছে। তারা আবরারের আন্ডারে কাজ করে। লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে। এসব আতিয়া বেগম জানতেন না, আজকে জানতে পেরেছে ইভানের থেকে। মনটা বড্ড খারাপ তার। নিজের ছেলে একটুও দাম দেয় না তাকে, কখনোই কোনো সিদ্ধান্ত জানায় না, বা কী করছে না করছে সেসবও জানার অধিকার তার নেই। কিন্তু কেন, কি দোষ করেছেন তিনি? মা হিসেবে কি তিনি ব্যর্থ? হয়তো তাই। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয় হাতের উল্টো পিঠে। আসিফ আদনান আদ্রিতার কাশ। কলেজে পা রাখার পরপরই মানুষটিকে দেখেছিল, তখন থেকে মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনে রয়ে গিয়েছে। ক্লাস থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। জুরিক নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা। প্রথমবার একে একে অনেকটা পথ অতিক্রম করছে। জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অচেনা গন্তব্যে। সত্যি বলতে একটুও ভয় করেনি তার। নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েটি সুইজারল্যান্ডের জুরিক শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিক নদীর পাড়ে এসেছে। সবটাই কি ভালোবাসার টানে? এ যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে কখন পৌঁছাবে। আসিফ আদনানকে দেখে রিয়াকশান কেমন হবে? সে কি রঙের শার্ট পরে আসবে? আদ্রিতার জন্য কি ফুল নিয়ে আসবে, বা কোনো গিফট? ফার্স্ট ডেট তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দেয়। আদ্রিতা ঠিকই এনেছে আসিফ আদনানের জন্য গিফট। সে কি আনবে? এটা সেটা ভাবতে ভাবতে পৌঁছে যায়। নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি থামতে বাড়া মিটিয়ে নেমে পড়ে। বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। লাল নীল নিয়ন বাতি জ্বলছে ব্রিজ জুড়ে। দেখতে বেশ সুন্দর লাগছে। চারিপাশে অনেক কাপল দেখা যাচ্ছে, যারা হাতে হাত রেখে হাসছে, কেউ কেউ চুম্বনে লিপ্ত হচ্ছে। আদ্রিতা মুচকি হাসে। দুপা এগিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বিশাল নদী, তবে শান্ত, একটুও ঢেউ নেই। অ্যানিকে কোল থেকে নামাতে যায়, তবে অ্যানি নামে না। খামসে ধরে আদ্রিতার জামা, আঁচড় লেগে যায় গলায়। মৃদুস্বরে আহ করে বলে ওঠে আদ্রিতা। তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর, এখানে কি করছো তুমি? আদ্রিতার বুকের ভিতরটা টিপ টিপ করছে। পেছন ঘুরে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না। পরিচিত মানুষ, যাকে একে দূর থেকে দেখতো, তারপর সেদিন কাছ থেকে দেখলো, ছুঁয়ে দিল হাত, আবার আজকেও কাছ থেকে দেখবে। এই তো পেছন ঘুরলেই দেখতে পাবে। ঠোঁটের কোণের মৃদু হাসি চওড়া হয়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পিছনে তাকায়। আসিফ আদনান তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকায় আদ্রিতা। মুহূর্তে চোখাচোখি হয়। মাথা ভর্তি জাকড়া চুল, শ্যামবর্ণ গায়ের রং। হঠাৎই আদ্রিতার মনে হয় আসিফ আদনান আবরার তাসনিনের মতো এতটা সুদর্শন নয়। লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, হটনেসে ভরপুর। দাঁত দিয়ে জিভ কাটে আদ্রিতা। মনে মনে বলল, ছি, নির্লজ্জ লুচুটু লোকটার কথা কেন ভাবছিস মশা আদ্রিতা? ভাবিস না তার কথা, সে একটা বাজে লোক। আসিফ আদনান এগিয়ে আসে। আদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলল, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? ও, আপনাকে খুঁজছিলাম। আমি ওইদিকে ছিলাম, ওখানকার ভিউ বেশি জোশ, চলো যাই। আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনানের। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে। বাপখানা এমন যেন বোঝার চেষ্টা করছে এই মালটা আবার কে। আসিফ খেয়াল করে হাত বাড়িয়ে শুয়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর। বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে মেয় মেয় আওয়াজ তোলে। আদ্রিতা হেসে বলল, ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পায়। তো পরিচিত করাও, বলো আমি ওর বাবা। লজ্জা পায় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে। গাল দুটো লাল হয়ে ওঠে। আসিফ জিন্সের পকেটে হাত ঢোকায়। দূরে চুম্বন লিপ্ত এক কাপলের পানে তাকিয়ে বলল, তারপর কেমন চলছে দিনকাল? ভালোই। পিছন থেকে ভেসে আসে কবিতার সুর। দিনকাল যায় ভালো, রাত হলে হয় কালো, শালা তোর কপাল ভালো, তাসিন ভাই নেই এখানে, থাকলে তুই বগে যেতিস, বিদম মায়ের খেতিস। পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পেছন ঘুরে তাকাই। সিয়াম এবং আহাতকে দেখে আশ্চর্য হয়ে বলল, আরে আপনারা এখানে? মাইয়া খুঁজতে আইছিলাম মা। সিয়ামের সরল জবাব। অ্যানি হাত বাড়িয়ে মিউ মিউ বলে ওঠে। সিয়ামের কোলে উঠবে। সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলল, এই মফিজ আবার কেডা? হাবলু হাবলু দেখতে, কোনো টোকাই নাকি? থমথমে খেয়ে যায় আসিফ। নিজের পানে তাকালো। মিট মাই বয়ফ্রেন্ড আদনান তাসনিন। আপনি হাবলু টাবলু কী বলছেন এসব?
সিএম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের দুপায়ে এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয়। আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে সিএমের মুখের দিকে। চুলগুলো কি আসল নাকি কস্টিউম দিয়ে লাগানো? আহাদ বলল, সুপার গ্লু দিয়ে লাগানো হতে পারে। আসিফ তাড়াহুড়ো করে বলল, না না, এগুলো আমার আসল চুল। সিএম ব্রু কুচকে ফেলল। আমি তোমার নানা? আসিফ শুকনো ডোক গিলে তাকায় আদ্রিতার দিকে। আমি বলতে চেয়েছি। আসিফকে থামিয়ে আদ্রিতা বলল, ও মানে বুঝিয়েছে না না। আমি তো সেটাই বললাম। নানা কেন ডাকলো আমায়? ছেলে পছন্দ হয়নি। আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও। ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা, যেন ভীষণ সিরিয়াস সে, এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না। আদ্রিতা কাঁদো কাঁদো স্বরে বলল, ভাইয়া এমন কেন করছেন? উনি ভালো ছেলে। আহাদ বলে উঠল, গোটা দুনিয়ায় আমার বন্ধু আবরারের থেকে ভালো মানুষ দুটো নেই। সিএম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দিত। সিএম কবিতা বলার জন্য প্রস্তুতি নেই, শুকনো কাশি দিয়ে বলতে শুরু করল, ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও, আবরার তাসনিনের নামটা জেনে রেখো ভাই। আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে। আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে। আসিফের মাথা ঘুরছে এমন উদ্ভুত কবিতা শুনে। এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে? আদ্রিতা বুকে হাত গুজে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের দিকে এবং বলল, সিয়াম ভাই, আমাকে আপনি কেন কপি করছেন? এমন কবিতা আবৃত্তি আমি করি। আসিফ হতাশরেই বলল, তুমি কবিতা আবৃত্তি করো? আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলল, হ্যাঁ, সিয়াম ভাই তো আমার থেকেই কবিতা শিখেছে। বলুন সিয়াম ভাই। সিয়াম কথা বলতে পারে না, কেননা তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর দিকে। আহ, কি সুন্দর দেখতে মেয়েটি। সিয়াম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, অ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেটে থাকা সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেদিকে। অ্যানি বেচারা ব্যথা পেয়ে মিউ মিউ করে ওঠে। আদ্রিতা তাড়াহুড়ো করে তাকে কোলে নেয়, গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কিনা চেক করতে থাকে। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি এদের এনেছো কেন? আহাদ বলে ওঠে, এনেছে তো, তোর প্রবলেম কি? আমাদের বসকে জানিস? তোকে মেরে তক্তা বানিয়ে দিবে। রাগান্বিত কণ্ঠস্বর আহাদের। আসিফ বলে উঠল, ভাইয়া আপনি কেন রেগে যাচ্ছেন? আমি জাস্ট জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আদ্রিতা চলো তোমাকে ফুসিয়ে দেই। এখানে কি হচ্ছে? আবরার তাসনিন। আদ্রিতা চমকায়, ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমাতেই আসক্ত, লিখেছেন তানিশা সুলতানা। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।